আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ফার্মাকোলজি 10 নাম্বার। তাহলে গত ক্লাস থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। মানে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস আমরা বলি যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, সেগুলোকে আমরা সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল বলি। তো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস গুলো পড়ার আগে আমাদেরকে মাইক্রোব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তাহলে আমরা বুঝবো যে কোন ড্রাগস গুলা কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুটো কথা আছে, যদিও এই ব্যাকটেরিয়া সম্পর্কে পড়তে গেলে অনেক সময় লাগবে। এটা হচ্ছে একটা সাবজেক্ট। ব্যাকটেরিয়া নিয়ে আমাদের একটা সাবজেক্ট আছে মাইক্রোবায়োলজি বলে, হ্যাঁ, ওইখানে ব্যাকটেরিয়া এবং ভাইরাস নিয়ে আলোচনা করা হয়। তাহলে ওইখান থেকে আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে ব্যাকটেরিয়া সাধারণত আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ভাগে ভাগ করতে পারি। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা স্ট্রেপ্টোকক্কাই একটা গ্রুপ পাই। কে যেন কথা বলতেছে, জামাল একটা আছে, জামাল যে কথা বলতেছেন প্লিজ মিউট করেন, আমাদের অসুবিধা হচ্ছে। অনলাইন ক্লাসে আছে, অন্য জায়গায় কথা বলতেছে ফোন। জামালকে বের করে দিতে হবে। তাহলে যেটা বলতেছিলাম যে ব্যাকটেরিয়া গুলোকে আমরা সাধারণত গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ভাগ করতে পারি। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই জিনিসটা আসছে গ্রাম স্টেনিং থেকে। মানে ব্যাকটেরিয়া গুলোকে কালচার করলে বা স্টেনিং করলে গ্রাম স্টেইন দিয়ে স্টেনিং করা হয়। তাহলে মানে একটা ধরেন আমার থুতুর মধ্যে ব্যাকটেরিয়া আছে, তাহলে ওই ব্যাকটেরিয়াটাকে আমি যদি ডিটেক্ট করতে চাই, নির্ণয় করতে চাই, তাহলে এই থুতুটাকে একটা স্লাইডের মধ্যে নিয়ে সেখানে আমরা কিছু স্টেইন দেই, যেগুলাকে গ্রাম স্টেইন বলে। তাহলে গ্রাম স্টেইন যদি কোনো ব্যাকটেরিয়া নেয়, মানে আমি যে স্টেইনটা দিলাম সেটা যদি সে গ্রহণ করে, স্টেইন মানে কালার, রং আর কি, তো সেটাকে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলি। আর যেটা ওই স্টেইনটা নেয় না সেটাকে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলি। এইটাও নির্ভর করে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার ওয়াল যে আছে চারপাশে। ব্যাকটেরিয়া তো একটা কোষ, তাহলে কোষের চারদিকে যে ওয়ালটা আছে এই ওয়ালের থিকনেসের উপর ডিপেন্ড করে গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, মানে ও কালারটা নিবে কি নিবে না, এটা ওই দুইটা জিনিসের উপর নির্ভর করে। যাই হোক, এটা বিস্তারিত আলোচনা করার সময় নেই কারণ জিনিসটা অনেক বড়। আমি মোটামুটি একটু ধারণার চেষ্টা করতেছি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে যেমন আমাদের স্ট্রেপ্টোকক্কাই স্টেফাইলোকক্কাই এই দুইটা গ্রুপ আছে। স্ট্রেপ্টোকক্কাই এর মধ্যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আছে, হ্যাঁ, একটা উদাহরণ আর কি। স্টেফাইলোকক্কাস অরিয়াস আছে, এগুলোকে সংক্ষেপে এস দিয়ে এ ইউ ই আর ইউ এস অরিয়াস লেখে। আর এটা হচ্ছে যেমন একটা নিউ, এগুলো একটা উদাহরণ দিচ্ছি আর কি। পি এন ই
নিউমোনি, এটা এস। স্ট্রেপ্টোকক্কাই এটা গ্রুপ, এই গ্রুপগুলোকে দেখবেন যে এস দিয়ে লেখে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি মানে এস সংক্ষেপে। স্টেফাইলোককাস অরিয়াসটাকে এস অরিয়াস একটা ফোঁটা দিয়ে এইভাবে লেখা। তাহলে এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ। আমাদের কিছু কিছু অ্যান্টিবায়োটিক থাকবে বা অ্যান্টিমাইক্রোবিয়াল থাকবে যারা গ্রাম পজিটিভের বিরুদ্ধে অনেক ভালো কাজ করে। আবার যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়া করে, হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া গুলো আবার একটা রোগ করে। স্টেফাইলোককাস অরিয়াস সফট টিস্যু ইনফেকশন, মানে বিভিন্ন যে আমাদের বিভিন্ন সফট টিস্যু যে আছে, সফট টিস্যু মানে কি নরম নরম যে টিস্যু গুলো আছে, মাসেল, হ্যাঁ, পেশি, এগুলাতে যখন ইনফেকশন হয় বা দেখা যায় যে কোন একটা ঘা হলো, অ্যাবসেস, ফোড়া হয় যেটা, এগুলাতে কিন্তু স্টেফাইলোককাস অরিয়াস দিয়ে বেশিরভাগ হয়। আচ্ছা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখবো যে সালমোনেলা, শিগেলা, এগুলো হচ্ছে আমাদের এন্টেরিক ফিভার করে। এন্টেরিক ফিভার মানে কি বলে এটাকে, তারপরে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা একটা ব্যাকটেরিয়া আছে, আমি নিচে লিখছি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা করে। সালমোনেলা শিগেলা হচ্ছে এন্টেরিক ফিভার বা যেটাকে আমরা বলি কি, আমার বাংলা নামটা মনে আসবে একটু পরে। তারপরে হচ্ছে নিজারিয়া গনোরি মানে গনোরিয়া করে। গনোরিয়া একটা যৌনবাহিত রোগ আর কি, হ্যাঁ। এই কয়েকটা উদাহরণ আর কি, আরো অনেকগুলো আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে কিছু আমরা পাবো অ্যান্টিবায়োটিক যারা এই গ্রাম নেগেটিভের বিরুদ্ধে অনেক ভালো কাজ করে। তো এই জিনিসগুলোর উপরে আমরা ব্যাকটেরিয়া গুলাকে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিক গুলাকে ভাগ করে থাকি। তাহলে এই গেল একটা মোটামুটি একটু ধারণা, এটা জিনিসটা অনেক বড় যে গ্রাম পজিটিভ কি জিনিস, গ্রাম নেগেটিভ কি জিনিস। গত ক্লাসে পড়াইছি কিনা আমি জানি না, এগুলো একটু পড়ানো দরকার ছিল প্রথম ক্লাসে। তো আমাদের আজকে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কুইনোলন্স গ্রুপে যে সকল অ্যান্টিবায়োটিক আছে, আর একটা আছে ম্যাক্রোলিডস, আর একটা হচ্ছে ক্লোরামফেনিকল। তাহলে কুইনোলন্স এর মধ্যে আবার আমরা নালিডিক্সিক অ্যাসিড NaLiDiXiC নালিডিক্সিক অ্যাসিড একটা পাই, আর একটা হচ্ছে ফ্লোরোকুইনোলন্স। তাহলে নালিডিক্সিক অ্যাসিডটা এখন ব্যবহার হয় না, এটা আগে খুব ব্যবহার হতো, এখন ফ্লোরোকুইনোলন্স যেগুলো আছে সেগুলো ব্যবহার হয়। এর মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে, যেমন ধরেন কিছু আছে লিস্ট মানে কি কম কাজ করে আর কি। লিস্ট অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম পজিটিভ, মানে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেগুলো আছে বললাম, এগুলোর বিরুদ্ধে এরা খুব বেশি কাজ করতে পারে না। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, মানে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ যে সকল ব্যাকটেরিয়া আছে তাদের বিরুদ্ধে কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা কম কাজ করে। তো এর মধ্যে একটা হচ্ছে নরফ্লক্সাসিন, এদের ব্যবহার এই জন্য এখন কমে গেছে। এটা আরেকটা ক্লাসিফিকেশন করা যায়, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন বলে, ফার্স্ট জেনারেশন। তাহলে এই একটা শ্রেণী বিভাগ, আবার এইভাবেও শ্রেণী বিভাগ করা যায়, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন গুলো প্রথমে আসে, এগুলো যখন কার্যকারিতা হারাই ফেলে, অ্যান্টিবায়োটিক তো আমাদের দিনের পর দিন কি হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তখন পরবর্তী জেনারেশনে যায়। তাহলে এই যে আমরা সেকেন্ড জেনারেশনে যেগুলো পাবো এগুলো হচ্ছে এক্সিলেন্ট গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি, মানে গ্রাম নেগেটিভ আমরা যে সকল ব্যাকটেরিয়া বললাম না, সালমোনেলা, শিগেলা, তারপরে হচ্ছে সালমোনেলা শিগেলা যেটা করে সেটা হচ্ছে টাইফয়েড ফিভার করে, টাইফয়েড যেটা আমি এতক্ষণ মনে করতে চাচ্ছিলাম। তো এই এক্সিলেন্ট গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি এবং গুড গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি, মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই সকল অ্যান্টিবায়োটিক খুবই ভালো কাজ করে, এক্সিলেন্ট। আর গ্রাম পজিটিভের বিরুদ্ধেও মোটামুটি কাজ করে, গুড মানে মোটামুটি। তাহলে এগুলা কি কি আছে, সিপ্রোফ্লক্সাসিন আছে, লিভোফ্লক্সাসিন আছে, লমিফ্লক্সাসিন আছে। এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন, অথবা আমরা আরেকটা ভাগ ওইভাবে লিখতে পারি কার্যকারিতার উপরে, যে এক্সিলেন্ট গ্রাম নেগেটিভ অ্যাক্টিভিটি এবং গুড গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি।
এইটা গেল এই, তাহলে দুইটা শ্রেণী বিভাগ আমরা পাইলাম। এখন আমরা যত নিচে যাব যে সকল ব্যাকটেরিয়া আসবে ওরা গ্রাম পজিটিভের বিরুদ্ধে কার্যকারিতাটা বাড়তে থাকবে। ভালো, গুডের পরে আর একটু ভালো, তারপরে ওদের কার্যকারিতা আরো বাড়তে হবে। তাহলে গ্রাম নেগেটিভের বিরুদ্ধে মেইনলি আমরা এইগুলা বেশি কাজ করবে, এক্সিলেন্ট কাজ করবে। গ্রাম পজিটিভের বিরুদ্ধে অত বেশি কাজ করবে না। এর পরবর্তী জেনারেশন যেটা আসবে, থার্ড স্যার জেনারেশন, নিচেরটা কি লিমোফ্লোক্সাসিন ছিল? LOMI, লুমি। থার্ড জেনারেশন যেগুলা, সেগুলো হচ্ছে ওই গুটের চেয়ে আরেকটু ভালো, ইমপ্রুভড, মানে আরেকটু উন্নতি করছে, ইমপ্রুভড অ্যাক্টিভিটি এগেইনস্ট মানে বিরুদ্ধে, হ্যাঁ, গ্রাম পজিটিভ, আমি প্লাস দিয়ে দেখাচ্ছি যে গ্রাম পজিটিভ। এরা একটু মানে এর আগে যারা গ্রাম সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, লমিফ্লক্সাসিন ছিল, এগুলা তো আমরা লিখছিলাম যে গ্রাম পজিটিভের বিরুদ্ধে গুড অ্যাক্টিভিটি, কিন্তু গ্রাম নেগেটিভের বিরুদ্ধে ওদের আবার কার্যকারিতাটা ভালো। কিন্তু এখন আমরা যেগুলো লিখলাম সেগুলা গ্রাম পজিটিভের বিরুদ্ধে বেশি কার্যকর। এটা হচ্ছে গ্যাটিফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন, আর একটা হচ্ছে জ্যামিফ্লক্সাসিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কিরকম কাজ করবে? গ্রাম নেগেটিভে এদের কার্যকারিতাটা একটু কমে আসবে, মানে আমরা যত নিচের জি দিকে জি যাব পজিটিভের বিরুদ্ধে ওদের জি কার্যকারিতাটা বাড়বে। তাহলে গ্রাম নেগেটিভের বিরুদ্ধে আমরা পাইছি সেকেন্ড জেনারেশন গুলো কিন্তু অনেক ভালো কাজ করবে, এক্সিলেন্ট। তারপরে আমরা পাবো আর একটু ভালো, ইমপ্রুভের পরে, ইমপ্রুভের চেয়ে আর একটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে এনহ্যান্সড মানে হচ্ছে আর একটু ভালো, ফোর্থ জেনারেশন যেগুলো। এনহ্যান্স অ্যাক্টিভিটি। এই ইংরেজি শব্দগুলো আপনারা অবশ্যই মানে টুকে রাখবেন সাইডে, যে ইমপ্রুভ বলতে স্যার কি বলতেছে, যে এর আগেরটার চেয়ে আরেকটু ভালো, আর এনহ্যান্সটা এই ইমপ্রুভের চেয়ে আরেকটু ভালো। কার বিরুদ্ধে? গ্রাম পজিটিভের বিরুদ্ধে। এখানে গ্রাম পজিটিভ। এরা হচ্ছে মক্সিফ্লক্সাসিন। ট্রোবা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার কোন রোগটা কোন ব্যাকটেরিয়ার কারণে হয়েছে সেটা কেমনে বুঝবো? এটা তো পড়তে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা যাই হোক, আমরা এটার ইন্ডিকেশন গুলো যখন করব, মানে কোন কোন জায়গায় ব্যবহার করে অ্যান্টিবায়োটিক গুলা, তখন একটা মোটামুটি জি জি ধারণা আসবে আর কি। তা এখন ওইভাবে পড়তে গেলে আমাকে ব্যাকটেরিয়া সবগুলো পড়তে হবে আবার। তাও আমি মোটামুটি বললাম যে সালমোনেলা, শিগেলা যেগুলো, এগুলো সাধারণত টাইফয়েড ফিভার করে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাটা আমাদের
ইনফ্লুয়েঞ্জা করে, হ্যাঁ। তারপরে আমরা বলছিলাম স্টেফাইলোককাস অরিয়াস, যেটা সেটা হচ্ছে আমাদের ওই বিভিন্ন ধরনের যে ইনফেকশন হয় না, ঘা হয়, পুঁজ জমে যায়, মানে অ্যাবসেস বলে যেটাকে, ফোড়া, এগুলাতে হ্যাঁ ওরিয়াসটা দিয়ে হয় মেইনলি। তারপরে আমরা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া একটা বললাম, নিউমোনিয়া হয় এটা দিয়ে। নাইজেরিয়া গনোরিয়া একটা বললাম নিচের দিকে, গনোরিয়া হয়, হ্যাঁ। গনোরিয়া একটা কিন্তু আপনার কি বলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটা ডিজিজ। যাই হোক, এই মক্সিফ্লক্সাসিন আর ট্রোমাফ্লক্সাসিন এরা কিন্তু আবার কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলে। অ্যানারোবিক মানে যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, অক্সিজেন হলে মরে যায়, অক্সিজেন যেখানে কম সেখানে গিয়ে ওরা বাঁচে, এদেরকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলে। অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও এরা ভালো কাজ করে। তাহলে আমরা ইন্ডিকেশন পড়ি, মানে কোথায় কোথায় এই জিনিসগুলো আমরা ব্যবহার করব, মানে আমরা যে কি বললাম এগুলা কুইনোলনস গুলা, তাহলে কুইনোলনস গুলো আসলে কাজ করে কিভাবে। আমরা যে সকল ব্যাকটেরিয়া আজকে পড়বো সবগুলো কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে, ডিএনএ, এই ডিএনএ থেকে কিন্তু আমাদের ব্যাকটেরিয়াতে হোক বা আমাদের শরীরে হয় প্রোটিন সিনথেসিস হয়, মানে প্রোটিন তৈরি হয়। মেইন সিগন্যালটা এখান থেকে আসে, ডিএনএ থেকে আসে। তাহলে এখানে অনেকগুলা জিনিস আছে ভিতরে। আমি জাস্ট সোজা সাপটা যেটা বলতেছি যে আজকে আমরা যে সকল অ্যান্টিবায়োটিক করবো সবগুলার মেকানিজমটা হচ্ছে ওরা একটা ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে এই ডিএনএ থেকে প্রোটিন তৈরিতে বাধা দেয়। এই প্রোটিন তৈরিতে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম আমরা একটা পড়ছিলাম না, কোষের একটা অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। রাইবোজোমে দুইটা ইউনিট থাকে, হ্যাঁ, 50s 30s এরকম আর কি কিছু ইউনিট থাকে, মানে দুইটা ভাগ থাকে, এই একটা এইরকম। তো অনেকগুলো আমরা আজকে এরপরে যেগুলো পড়বো ম্যাক্রোলিডস ভাইয়া, এরা কি করে এই 50s রাইবোজোমের 50s ইউনিটটাকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে ওই প্রোটিন আর তৈরি হয় না। তাহলে প্রোটিন দিয়েই কিন্তু একটা ব্যাকটেরিয়ার ওয়াল তৈরি হয়, বা প্রোটিন তার একটা গঠন, শারীরিক গঠন যে ব্যাকটেরিয়ার বলি বা আমাদের শরীরের বলি, এটা তৈরি করে হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন যদি তৈরি না হয় তাহলে ব্যাকটেরিয়ার ওয়াল তৈরি হয় না, অথবা ব্যাকটেরিয়াটা তার বিভিন্ন যে ভিতরের যে অঙ্গাণুগুলো এগুলো তৈরি করতে পারে না, তখন ওই ব্যাকটেরিয়াটা মারা যায়। তাহলে এরা সরাসরি এই সকল অ্যান্টিবায়োটিক গুলা ব্যাকটেরিয়ার ডিএনএ মানে নিউক্লিয়াসের ভিতরে গিয়ে কাজ করে। মোটামুটি এই কথাটা মনে রাখতে হবে। আর কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন গত দিনে যে সকল ব্যাকটেরিয়া পড়া হয়েছে ওগুলা মোটামুটি কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়া ওয়ালের ভিতরে, মানে এই হলো ব্যাকটেরিয়া, তাহলে ভিতরে আছে ডিএনএ, এটা এই ওয়াল। গত দিনের যে সকল অ্যান্টিবায়োটিক গুলো ছিল বেশিরভাগ কাজ করে এই ওয়ালের ভিতরে, মানে ওয়ালটাকে নষ্ট করে দেয়। ওয়াল নষ্ট করে দিলে বাইরে থেকে পানি ঢুকে যায়, ঢুকে গিয়ে এটা ফুলে যায়, অথবা অন্য কোনো জিনিস ঢুকে এই কোষটা মারা যায়। এই হলো কথা। আর আজকের গুলো সব কাজ করবে এর ডিএনএ, মানে ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াস আছে, তাহলে ব্যাকটেরিয়া তো একটা কোষ, তার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকবে, ডিএনএ তে গিয়ে এরা কাজ করে। এখন আসি, তাহলে আমরা মোটামুটি কয়েকটা জিনিস পড়ি। স্যার মোটমাট প্রোটিন সিনথেসিস বন্ধ করবে আর কি। হ্যাঁ, মোট কথা হচ্ছে প্রোটিন সিনথেসিসটা ওরা বন্ধ করে দিবে। তাহলে প্রোটিন সিনথেসিস না হলে ওর বাকি ব্যাকটেরিয়ার কার্যকারিতা গুলো হবে না, ব্যাকটেরিয়া গ্রোথটা বন্ধ হয়ে যাবে, মানে ব্যাকটেরিয়া মারা যাবে। আর গতদিন যেগুলো পড়ছি এগুলো হচ্ছে ওর ওয়ালটাকে নষ্ট করে দিবে। তাহলে এখানে ইন্ডিকেশন মানে কোথায় ব্যবহার করব, ইন্ডিকেশন এগুলা হচ্ছে, তাহলে আমরা বললাম যে ইউটিআই একটা আছে, ইউটিআই তে ব্যবহার করে, সিপ্রোফ্লক্সাসিনটা সবচেয়ে বেশি ব্যবহার করে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তারপরে আমরা বললাম যে টাইফয়েড, ওইটা টাইফয়েড ফিভারটাকে আমরা এন্টারিক ফিভার বলি, এন্টারিক ফিভার। সাইডে আপনারা টাইফয়েড লিখে রাখবেন।
মানে ওই যে সালমোনেলা আছে না, সালমোনেলার কিছু ভাগ আছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড। তাহলে প্যারাটাইফয়েডও হতে পারে, টাইফয়েড হতে পারে, দুইটা মিলে আমাদের এন্টেরিক ফিভার বলে। এন্টেরিক ফিভারে আমরা ব্যবহার করি। তারপরে ওই সালমোনেলা শিগেলা দিয়ে কিন্তু ডায়রিয়া হয়, ডায়রিয়া। তাহলে ব্যাকটেরিয়াল কজ মানে কারণ অফ ডায়রিয়া। ডায়রিয়া হলে দেখবেন যে সিপ্রোমেট্রো দিয়ে দিছে। তাহলে ব্যাকটেরিয়ার কারণে যদি ডায়রিয়া হয়, সেটা কিন্তু ব্যাকটেরিয়াল ডায়রিয়াতে আমরা এই কুইনোনোলস গুলা ব্যবহার করি। তারপরে বললাম যে সফট টিস্যু ইনফেকশন, মানে ফোড়া হলে যেটা সফট টিস্যু, মানে নরম নরম টিস্যু যেগুলো আছে, সফট টিস্যু ইনফেকশন। তারপরে গণকক্কাল ইনফেকশন, গণকক্কাল, ওই যে গনোরিয়া যেটা বললাম, এই ধরনের ইনফেকশন গুলাতে আমরা ব্যবহার করি গণকক্কাল ইনফেকশন। মোটামুটি এগুলো হচ্ছে মেইনলি আর কি। আরো অন্য জায়গায় ইউজ করে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন খুব একটা ইউজ হয় না, এগুলাতে বেশি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ডায়রিয়াতে যে লোপেরামাইড ইউজ করে, এটা কখন ইউজ করবে? আর সিপ্রোফ্লক্সাসিন যেটা ব্যাকটেরিয়াল আর নন ব্যাকটেরিয়াল, কেমনে ডায়রিয়া পার্থক্য করবে? লোপ্যারামাইডটা তো হচ্ছে আপনার ডায়রিয়াটার মানে ইয়া না, লোপ্যারামাইড জাস্ট ডায়রিয়াটা মানে যাচ্ছে যে এটা বন্ধ করে আর কি, কিন্তু ওর কারণে চিকিৎসাটা হয় না, মানে কি কারণে হচ্ছে। এখন ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে ইনফেকশনের কারণে যে সকল ডায়রিয়া হয়, এগুলোতে সাধারণত জ্বর থাকে, জ্বর। জি স্যার, জি। যেগুলো ফুড পয়জনিং বা অন্য কোনো কারণে, এগুলোতে সাধারণত জ্বর থাকে না। মানে এইটা দিয়ে সাধারণত আমরা পার্থক্য করি যে ডায়রিয়াটা কি ইনফেক্টিভ নাকি নন ইনফেক্টিভ। ইনফেক্টিভ হলে সেখানে সাথে জ্বর থাকবে, তাহলে জ্বর থাকলে আমরা শুরু করে দিব ব্যাকটেরিয়া আর কি, অ্যান্টিবায়োটিক শুরু করব। আর লো প্যারামাইড যেটা, এটা সাধারণত সিমটমটা কমানোর জন্য, মানে লক্ষণটা কমানোর জন্য এটা ব্যবহার করে। এই হলো তাহলে এগুলো আমাদের মোটামুটি ইন্ডিকেশন, মানে এই জায়গাগুলোতে আমরা এই কুইনোলোনস গুলো ব্যবহার করব। এখানে কিছু সাইড ইফেক্টস আছে, সাইড ইফেক্ট গুলো আমি কয়েকটা বলে আপনারা লিখেন জয়টা মনে থেকে। জিআইটি আপসেট করে, একটা কথা হচ্ছে আমাদের যে মানে নওশিয়া ভমিটিং, মানে ডায়রিয়া, নওশিয়া ভমিটিং হইতে পারে, মানে বমি বমি ভাব অথবা বমি হতে পারে। তারপরে মাথা ব্যথা হতে পারে, ঘুম কম আসবে, এরকম। হ্যাঁ, এই কুইনোলোনস গুলা সাইড ইফেক্ট গুলা। তাহলে একটা বললাম যে নওশিয়া ভমিটিং, মানে বমি বমি ভাব অথবা বমি হতে পারে। তারপরে আমাদের মাথা ব্যথা হতে পারে, মাথা ব্যথা, তারপরে হচ্ছে ঘুম কম আসা, এই জিনিসগুলো হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এই ইয়াগুলাতে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে আর্থ্রাইটিস হয়, মানে ওই জয়েন্টে জয়েন্টে ব্যথা, এটা একটা সাইড ইফেক্ট হতে পারে। হ্যাঁ, মোটামুটি এগুলা। প্রেগন্যান্সিতে আমরা সাধারণত ব্যবহার করি না। হ্যাঁ, প্রেগন্যান্সিতে ব্যবহার করা যায় না, কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে প্রেগন্যান্সিতে কুইনোলোনস গুলা ব্যবহার করলে সমস্যা হতে পারে বাচ্চার, সেজন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড। এটা গেল তাহলে আমাদের আজকে কুইনোলোনস গুলা। এখন আমরা আসি ম্যাক্রোলিডস। ম্যাক্রোলিডস গুলা আমরা বলছিলাম না যে রাইবোজোমের দুইটা সাব ইউনিট থাকে, ওই দুইটা সাব ইউনিটের 50S টাতে এসতে সাব ইউনিট 50S টাতে কাজ করে আর কি। তাহলে ম্যাক্রোলিডস গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক আছে, এদেরকে ম্যাক্রোলিডস বলে। তাহলে এইখানে আমরা কিন্তু পরিচিত কিছু অ্যান্টিবায়োটিক পাবো, যেমন এরিথ্রোমাইসিন, তারপরে আমাদের
থ্রোমাইসিন। এর মনে রাখার ইয়ে হচ্ছে মাইসিন লেখা থাকবে দেখবেন শেষে, এইরকম আর কি, ক্ল্যারিথ্রোমাইসিন। রক্সি আরও এক্সআই রক্সিথ্রোমাইসিন। তাহলে এদের ইন্ডিকেশনটা কোথায়, আমরা কোথায় ব্যবহার করি সাধারণত? আমাদের যে রেসপিরেটরি শ্বাসতন্ত্র আছে এই জায়গায় যত ইনফেকশন এগুলাতে কিন্তু আমরা এই ম্যাক্রোলিডস গুলা বেশিরভাগ ব্যবহার করি। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে শ্বাসতন্ত্রের ইনফেকশন, ট্র্যাক্ট ইনফেকশন। এখানে কি কি আছে, যেমন ধরেন আপনার ফ্যারিঞ্জাইটিস, ফ্যারিংসে যদি ইনফেকশন হয় সেটাকে ফ্যারিঞ্জাইটিস বলে, ফ্যারিঞ্জাইটিস। তারপর টনসিলে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা টনসিলাইটিস বলি, টনসিলাইটিস। তারপরে হচ্ছে সাইনোসাইটিস হয় না, সাইনোসাইটিস, সাইনাসের ইনফেকশন। তারপরে ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া মানে আমাদের যে কান আছে, আসসালামু আলাইকুম স্যার। কানের যে কানের আমরা কয়টা অংশ বলছিলাম, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তাহলে এই মধ্যকর্ণে যদি ইনফেকশন হয় মানে কানের ভিতরে ইনফেকশন হলে ওটাইটিস মিডিয়া বলে। তাহলে এগুলোতে আমরা সাধারণত এই ম্যাক্রোলিডস গুলো ব্যবহার করি। হ্যাঁ বলে ফেলেন। এরিথ্রোমাইসিনটা তো স্যার জ্বরের জন্য দেখা যায় যে জ্বরের সময় বেশি দেওয়া হয়। জ্বর তো কোনো রোগ না, আসলে জ্বর রোগের লক্ষণ। এখন কি কারণে জ্বর আসছে এটা বের করতে হবে, এটা হলো কথা। ওইটা সাসপেক্ট করে দিয়ে দেয়। তবে সাধারণত 3 দিনের কম জ্বর হলে সেটা ব্যাকটেরিয়াল জ্বর না ধারণা করা হয়। 3 দিন 5 দিন হলে তখন আমরা চিন্তা করি যে ওটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, অথবা সাথে যদি কোনো অন্য সাইন সিম্পটম থাকে, যেমন ধরেন গলা ব্যথা আছে, তাহলে আমরা ধরে নিব তার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন আছে সেই জন্য জ্বর আসছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব। বুঝতে পারছেন? ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস এগুলো হতে পারে। অনেক বললো যে মাথা ব্যথা করে, আবার এখানে গালের এখানে ব্যথা করে, তাহলে এগুলা হচ্ছে সাইনোসাইটিসের কারণে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। অটিটিস মানে স্যার? হ্যাঁ, অটিটিস মিডিয়া যেটা আছে লিখছেন লাস্ট, এটা হচ্ছে বললাম না মধ্যকর্ণ আছে না আমাদের ইন্ডিকেশনের একটা, মধ্যে রেসপিরেটরি লাইনের সর্বশেষ। আমাদের মধ্যকর্ণ যেটা আছে, মধ্যকর্ণের সাথে কিন্তু আমাদের একটা ওই রেসপিরেটরি ট্র্যাক্টে একটা সংযোগ আছে। হ্যাঁ, ওই দিক দিয়ে একটা ফুটা আছে, ওইখানে যখন ইনফেকশন হয় তখন আমরা ওইটাকে অটাইটিস মিডিয়া বলি। তারপরে আমরা নিউমোনিয়া হলে, হ্যাঁ নিউমোনিয়াতে আমরা ব্যবহার করব। এগুলা মোটামুটি। তারপর হচ্ছে ডিপথেরিয়া, মানে ডিপথেরিয়া, তারপরে হুপিং কাফ, কলেরাতেও ব্যবহার করে। স্যার ডিপথেরিয়াটা কি? ডিপথেরিয়া একটা ব্যাকটেরিয়া, এটা দিয়ে ডিপথেরিয়া দিয়ে হচ্ছে আপনার ইয়া হয়,
হ্যাঁ ডিপথেরিয়া এটা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন। বাংলাটা ভুলে গেছি, রোগটার নাম আছে একটা হ্যাঁ না জ্বর না, ডিপথেরিয়া দিয়ে হয় হচ্ছে ইয়া, ডিপথেরিয়া একটা রোগ। হ্যাঁ আপনার ইয়া আছে না, এগুলো তো ভ্যাকসিন দেয়, হাম, তারপরে আর কি কি আছে, হুপিং কাশি, তারপরে কয়েকটা টিকা আছে না, পেন্টা যেটাতে দেয়, ওখানে কিন্তু ডিপথেরিয়াটা আছে। পার্টোসিস বর্ডেটেলা ভাইরাস দিয়ে হয়। আচ্ছা ওটা আমরা ভুলে গেছি আমি। তারপরে হচ্ছে এগুলোতে মোটামুটি ইউজ করে একনিতে দেয় অনেক সময়। একনি, একনি মানে হচ্ছে বর্ণ হয় না মানুষের মুখে, বর্ণ যে হয়, বর্ণ, এই একনি, একনিতেও Yes, sir. কিন্তু ইনফেকশন হয়ে গেলে তখন এই এজিথ্রোমাইসিন বা ইয়াগুলো দেয়। এগুলো হলো ইন্ডিকেশন এদের। কিছু আছে সাইড ইফেক্ট আছে এদের। সব ওষুধের একটা সাইড এফেক্ট যদি কিছু মনে না থাকে লিখবেন যে ওই জিআইটি আপসেট যেটা হয়, মানে নওশিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো হতে পারে সব। তবে এজিথ্রোমাইসিন বা ইয়ার অনেক পেশেন্টের দেখা যায় যে অ্যাবডোমিনাল পেইন হয়, মানে পেট ব্যথা হয়, এটা একটা সাইড ইফেক্ট। আমি অনেক পেশেন্টের দেখছি যে এজিথ্রোমাইসিন খাইছে, মানে জিম্যাক্স বা যেটা আর কি, খাওয়ার পরে দেখা যায় যে পেটে অনেক ব্যথা হয়, অনেক ব্যথা, এটা একটা সাইড ইফেক্ট। তাহলে অন্যগুলো অনেক নওশিয়া হইতে পারে, নওশিয়া মানে বমি বমি ভাব, বমি তো স্যার হতেই পারে। সাইড ইফেক্ট স্যার সাইড ইফেক্ট পেটে ব্যথা হলে সেক্ষেত্রে কি মেডিসিন খাওয়া বন্ধ করে বন্ধ দিবে? করে দিবে, ওটা ওটা বন্ধ করে দিতে হবে। মানে কোনো মেডিসিনের যদি সাইড ইফেক্ট দেখা দেয় সেই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ওটা বন্ধ করে দেওয়া, পরে বাকিটা দেখা যাবে। মানে ওই এজিথ্রোমাইসিন স্যার খাওয়ার পর আমি নিজেই পেটে ব্যথা করছিল, পরে স্যার বন্ধ হ্যাঁ করে দিয়েছি। পেটে ব্যথা হয় আর শরীর অনেক দুর্বল হয়ে যায়। রাইট। তারপরে আপনার ইয়া হয়, এখানে একটা জিনিস হইতে পারে, অনেক মেইনলি এগুলো হয় কিন্তু হেপাটাইটিস হইতে পারে অনেক সময়, মানে লিভারের একটা সমস্যা হয়। স্যার এগুলো তো অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্ট তো জেনারেলি কিছু একটা ইফেক্ট থাকবেই, ওষুধ যেহেতু খাচ্ছি। অ্যাডভার্স ইফেক্ট খাইলে মানে যদি অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় তখন বন্ধ করে দিবে, তাই নাকি? সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া সব একই জিনিস এগুলা। তাহলে হেপাটাইটিস একটা হতে পারে, মানে লিভারের ইনফেকশন, মানে লিভারে একটা সমস্যা হতে পারে। এই মোটামুটি এগুলাই। আর একটা হচ্ছে আমাদের ইয়া হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ব্যাকটেরিয়া আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা দিয়ে আমাদের ওই কি হয়, পিইউডি হয়, মানে পেপটিক আলসার ডিজিজ। পিইউডি একটা রোগ আছে, পেপটিক আলসার ডিজিজ, মানে আলসার হয় পেটে। এইটার জন্য আমাদের একটা ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা ওয়াই, এই একটা ব্যাকটেরিয়া কিন্তু দায়ী থাকে। এই ব্যাকটেরিয়াতে একটা থেরাপি ব্যবহার করে, ট্রিপল থেরাপি, মানে ওখানে 3টা ড্রাগস ব্যবহার করে, আবার কোয়াড্রিপল থেরাপিও আছে, 4টা ড্রাগস ব্যবহার করে। তার ভিতরে একটা ড্রাগ হচ্ছে আমাদের এই ম্যাক্রোলিডস এর মধ্যে এরিথ্রোমাইসিনটা ব্যবহার করে। বাকি মেট্রোনিডাজল ব্যবহার করে, অনেক সময় ক্ল্যারিথ্রোমাইসিন, এবং সাথে যে কোনো একটা ইয়া গ্যাসের ওষুধ আর কি, যেগুলা ওই আমরা পড়ছিলাম ওমিপ্রাজল বা এই সামথিং। তাহলে এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনে কিন্তু পিইউডি তে পেপটিক আলসার ডিজিজ
এরিথ্রোমাইসিন বা ম্যাক্রোলিডস ব্যবহার করে, এটা একটা ইউজ আছে, বলতে ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার নৌশিয়াটা ক্লিয়ার হয় না স্যার। নশিয়া মানে বমি বমি ভাব, বমি বমি ভাব হয় না, ভমিটিং মানে বমি করা, জি স্যার। আর নশিয়া মানে বমি বমি ভাব জি লাগে, স্যার। ঠিক আছে। আচ্ছা, জি। পেটে ব্যথাটা আমি লিখি নাই, পেটে ব্যথা হয় এটা মুখে বলছিলাম, পেট ব্যথা হইতে পারে অনেক। এদের মেকানিজম আমি বলছিলাম যে আমাদের যে রাইবোজোম আছে, রাইবোজোম প্রোটিন তৈরির জন্য লাগে ব্যাকটেরিয়াতে, এর দুইটা সাব ইউনিট থাকে, মানে দুইটা সাব, এই একটা অংশ এই একটা অংশ, একটা থাকে 50s, একটা 30s বা এরকম উল্টিয়া থাকে, কম বেশি হতে পারে, আবার কিছু থাকে 60s 30s। তাহলে এই 50s টাকে এইখানে এসে ম্যাক্রোলিডস গুলো কাজ করে, ওরে প্রোটিন সিনথেসিসটা মানে প্রোটিন তৈরিটা বন্ধ করে দেয়, তখন ব্যাকটেরিয়া মরে যায়। স্যার এগুলির প্রয়োগ বিধি কি স্যার মেডিসিন সাবজেক্টে নাকি হ্যাঁ, স্যার? এই মেডিসিনগুলোর প্রয়োগ কি স্যার ওই মেডিসিন সাবজেক্টে গিয়ে পড়বো নাকি স্যার এখানে? হ্যাঁ, মেডিসিন সাবজেক্টে তো ওষুধগুলোর বলবেন। আর আমি বাকি এই যে ইন্ডিকেশন বললাম কিছু কিছু জায়গা, এখানে মানে ওই রকম ভাবে বিস্তারিত বলা যাচ্ছে না, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি যে ইন্ডিকেশন মানে যেখানে প্রয়োগ করা হবে। মানে কখন কখন খাবে, কত ঘন্টা পর পর এগুলি। হ্যাঁ, ওই মানে ডোজ কিরকম হবে এগুলো মেডিসিনে গিয়ে সব ধাপে ধাপে যেতে হবে একবারে তো। আমাদের আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ক্লোরাম ফেনিকল, এটা আমার সিলেবাসে আছে। এটাও 50s রাইবোজোমাল সাব ইউনিটের সাথে বাইন্ড করে, হ্যাঁ, করার পরে ওখানে প্রোটিন সিনথেসিসটা ইয়া করে দেয়, বন্ধ করে দেয়। তো ক্লোরাম ফেনিকল মেইনলি আমাদের ব্যবহার করা হয় কয়েকটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। রিকেটশিয়া একটা আছে, রিকেটশিয়া, তারপরে ব্যাকটেরিয়াল দিয়ে যদি মেনিনজাইটিস হয়, মেনিনজাইটিস ইনফেকশন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা অথবা মেনিনগোকক্কাস দিয়ে আমাদের ইয়াটা হয়। তাহলে যে কথাটা বললাম, একটা হচ্ছে হিমোফাইলাস, এটা হচ্ছে ক্লোরাম ফেনিকল। এখানে ওই একটাই নাম আছে ক্লোরাম ফেনিকল, এর গ্রুপে অন্য কোনো ড্রাগস নেই। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে মেনিনগোকক্কাস ব্যাকটেরিয়া আছে, এই দুইটা কিন্তু আমাদের মেনিনজাইটিস করে। মেনিনজাইটিস মানে ব্রেনের যে কাভারিং আছে এটাকে আমরা কি বলি, মেনিনজেস বলি। তাহলে মেনিনজেসের যদি ইনফেকশন হয় এইটা। চোখের ইনফেকশনে সাধারণত ব্যবহার করে, যদি চোখে যদি স্যার এটা কি মেনিনজিওকক্কাস? হ্যাঁ, মেনিনগোকক্কাস, হ্যাঁ, মেনিনগোকক্কাস দিয়ে মেনিনজাইটিস হয়। তারপরে ব্যাকটেরিয়াল, স্যার এগুলো কি ইন্ডিকেশন? হ্যাঁ, এখন এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার মেনিনজাইটিস যে হিমোফাইলাস দিয়ে হয়েছে নাকি মেনিনগোকক্কাস দিয়ে হয়েছে, কেমনে বুঝবো? তাহলে এটার ক্ষেত্রে সাধারণত ইয়া করে, আমাদের ওই যে সিএসএফ স্টাডি করে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড স্টাডি করে, করার পরে ওখান থেকে আমরা কালচার করে ব্যাকটেরিয়া বের করা যায়, কি ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, তখন সেই অনুযায়ী ইয়া ব্যবহার করে। তবে ক্লোরামফেনিকল ড্রাগসটা অত বেশি ব্যবহার হয় না।
এগুলা এখন আর খুব একটা ব্যবহার হয় না, আগের যুগে ব্যবহার হতো। তারপর যেহেতু আছে, তারপরে ব্যাকটেরিয়া কনজাংটিভাইটিস, মানে আমাদের চোখে যে কনজাংটিভা আছে ওইখানে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, হ্যাঁ আই ওয়ার্ডে কিছুটা ব্যবহার আছে ক্লোরামফেনিকলের, আই ড্রপ হিসেবে ব্যবহার করে এই ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে। আর একটা বলছিলাম যে রিকেটশিয়াল ইনফেকশন, RICKT রিকেটশিয়াল ইনফেকশন, এটা একটা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া বলে এটাকে, মানে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা মানুষের কোষের ভিতরে ঢুকতে পারে, এই জন্য রিকেটশিয়াল ইনফেকশন, মানে এটা আমি বললাম যে কথাটা, এটা হচ্ছে একটা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। তাহলে এটাতে আমরা ক্লোরামফেনিকলটা ব্যবহার করি। এগুলো ব্যবহার এখন কমে গেছে আগের চেয়ে, কারণ এগুলোর সাইড ইফেক্ট অনেক বেশি। সাইড ইফেক্ট যেগুলো হয়, পার্শ্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন করে আমাদের। বোন ম্যারো ডিপ্রেশন মানে হাড্ডির ভিতরে যে ম্যারো থাকে, হ্যাঁ বোন ম্যারো, তাহলে বোন ম্যারো ডিপ্রেশনটা করে। হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন, মানে দমাই রাখবে, বোন ম্যারোটাকে ঠিক মতো কাজ করতে দিবে না। আর আমাদের বোন ম্যারোতে কি তৈরি হয়, বোন ম্যারোতে কিন্তু রক্তের কোষগুলো তৈরি হয়, রক্তের যে কোষগুলো আছে সব কিন্তু বোন ম্যারোতে তৈরি হয়। তাহলে রক্ত শূন্যতা দেখা দিবে, মানে রক্তের কোষগুলো যদি ঠিক মতো তৈরি না হয়, সেটাকে আমরা সবগুলা কোষ যদি তৈরি না হয়, যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট কোনোটাই যদি তৈরি না হয়, তখন আমরা সেটাকে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে, প্যানসাইটোপেনিয়া বলে ওইটাকে। কিন্তু এখানে যেহেতু বোন ম্যারো কোনোভাবেই কাজ করে না, সেজন্য এটাকে প্লাসিয়া মানে বোন ম্যারো থেকে কোষ তৈরি হওয়া, আর অ্যাপ্লাসিয়া মানে তৈরি না হওয়া, সেজন্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে। তাহলে বোন ম্যারো ডিপ্রেশন হলে আমাদের একটা কথা লিখে রাখেন যে অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া মানে কি, রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা হবে, ডিপ্রেশন মানে কাজ করতে পারবে না ঠিক মতো। এই তারপরে ওগুলা তো আছেই, ভমিটিং, ডায়রিয়া টাইরিয়া হতে পারে। এখানে একটা জিনিস হয়, হাইপার সেন্সিটিভিটি বেশি এদের, হাইপার সেন্সিটিভিটি। ওই দিন পেনিসিলিন পড়ছিলেন, পেনিসিলিন তারপরে ক্লোরামফেনিকল, এই ড্রাগস গুলোর হাইপার সেন্সিটিভিটি বেশি। তারপরে আপনার মুখে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় অনেক সময়, এটার কারণে, মানে আমাদের শরীরে কিন্তু কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে। এখন আমরা যখন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা কি করে, অপকারী ব্যাকটেরিয়া তো মারেই, উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে, তখন আবার উল্টা দেখা যায় যে আরো কিছু রোগ দেখা দেয়। তার ভিতরে আমরা বললাম যে আমাদের ওরাল ক্যান্ডিডিয়াসিস একটা কথা আছে, ওরাল ক্যান্ডিডিয়াসিস মানে মুখের ভিতরে ঘা হয়। ক্যান্ডিডিয়াসিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস মানে ফাঙ্গাল, ক্যান্ডিডিয়াস সিজ একটা হচ্ছে ফাঙ্গাস। তো যখন আমাদের নরমাল ফ্লোরা গুলো, মানে উপকারী ব্যাকটেরিয়া গুলো কমে যায়, তখন ওইখানে অন্যান্য ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলা এসে আবার মাথা চারা দিয়ে ওঠে ওগুলা। তার ভিতরে একটা বললাম যে ওরাল, ওরাল মানে মুখ, ক্যান্ডিডিয়াসিস এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। তাহলে মুখে ফাঙ্গাসের ইনফেকশন হবে। ইনফেকশন হবে।
আর একটা কথা আছে যে এটা একটু কঠিন জিনিস, যে গ্রে বেবি সিনড্রোম একটা হয় এর ইয়ার কারণে। মেইন জিনিস এখানে মনে রাখবেন যে ও বোন ম্যারো ডিপ্রেশন করে, এইটা একটা ইম্পর্টেন্ট। আর এগুলো একটু রেয়ার। একটা হচ্ছে গ্রে, গ্রে কথাটার অর্থ কি? ধূসর। বেবি মানে বাচ্চা, সিনড্রোম গ্রে বেবি সিনড্রোম মানে এখানে একটা এনজাইম থাকে, হ্যাঁ, গ্লুকোরেনাল ট্রান্সফারেজ। ওই এনজাইমটা এই এই ওষুধটা ওই এনজাইমের কার্যকারিতা একটু ব্যাঘাত ঘটায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ব্যবহার করলে অনেক সময় ওই শরীরের রং ধূসর হয়ে যায় ওই এনজাইমটা না থাকার কারণে। ওইটাকে গ্রে বেবি সিনড্রোম বলে। এটা একটা সাইড ইফেক্ট, কিন্তু এগুলা খুব কমন না, এগুলা রেয়ার। সব ওষুধ আমরা কখন ব্যবহার করব না, কিছু কিছু কয়েকটা জিনিস কমন মনে রাখবেন, যে যখন কোনো আমাদের সব ওষুধগুলা কিন্তু বিপাক হয় লিভারে গিয়ে। তো লিভারের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা বলতে পার সব ওষুধের ক্ষেত্রে এটা বলা যাবে যে কন্ট্রাইন্ডিকেশন, মানে এটা ব্যবহার করব না। তারপরে ওষুধগুলা বের হয়ে যায়, মানে ওর কার্যকারিতা শেষ হওয়ার পর শরীর থেকে বের হয়ে যায়। কিছু আছে আমার ঘাম দিয়ে বের হয়, কিছু আছে বাইল দিয়ে বের হয়, কিছু আছে আমাদের প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাহলে যে সকল ওষুধ দেখা যায় যে প্রস্রাবের সাথে বের হয়ে যায়, তাদের আমরা কখন ব্যবহার করব না? যখন কিডনির কোনো সমস্যা থাকবে, মানে কন্ট্রাইন্ডিকেশনের কথা বলতেছি, কখন ব্যবহার করব না। তাহলে এই ওষুধটা দেখা যাচ্ছে যে একটা বেবির ক্ষেত্রে গ্রে বেবি সিনড্রোম করে, তাহলে আমরা ইনফ্যান্ট মানে ছোট বাচ্চার ক্ষেত্রে এটা ব্যবহার করব না। আমি এখন কিন্তু কন্ট্রাইন্ডিকেশন বলতেছি, মানে কাদের ক্ষেত্রে ব্যবহার করব না। তাহলে ইনফ্যান্ট বা ছোট বাচ্চা, মানে নবজাতক, তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 2 নাম্বার হচ্ছে প্রেগন্যান্ট ওমেন যারা আছে, তাদের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো না। আর বললাম যে যেহেতু লিভারে গিয়ে ওষুধটা বিপাক হয়, তাহলে লিভারের যদি কোনো সমস্যা থাকে, লিভার ইম্পেয়ারমেন্ট থাকলে সেখানে আমরা এই ওষুধ ব্যবহার করব না। আরেকটা স্যার লিভার সিরোসিসটা কি? লিভার সিরোসিস তো অনেক, লিভার সিরোসিস হচ্ছে লিভারে যদি ফাইব্রাস টিস্যু জমে যায়। ফাইব্রাস টিস্যু একটা কথা আছে, মানে লিভারে ফাইব্রাস টিস্যু জমে এখানে ব্যান্ড তৈরি হয়, লিভার ঠিক মতো কাজ করতে পারে না, লিভারটা ছোট হয়ে যায়। এগুলো সাধারণত আমাদের হেপাটাইটিস ইনফেকশন বা ক্রনিক লিভার ডিজিজ আছে কিছু, সিএলডি ক্রনিক লিভার ডিজিজ, ওইখানে হয়। এই গেল তাহলে মোটামুটি। আজকের টপিক ছোট ছিল, হ্যাঁ হ্যাঁ শেষ তো করবো। এই হচ্ছে ম্যাক্রোলিডস, তারপরে এটা। আচ্ছা আরেকটা দুইটা জিনিস একটু বলি, বেসিক থিংস, এটা একটু জানা দরকার। কিছু ওষুধ হচ্ছে আমাদের, কিছু অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিও স্ট্যাটিক। স্ট্যাটিক কথার অর্থ হচ্ছে স্থির, মানে কিছু অ্যান্টিবায়োটিক থাকবে যারা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে বন্ধ করে দেয়, সেগুলোকে আমরা বলি ব্যাকটেরিও স্ট্যাটিক। যেমন ক্লোরামফেনিকল যেটা বললাম, এটা কিন্তু ব্যাকটেরিও স্ট্যাটিক, কারণ আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো কিন্তু প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে ব্যাকটেরিয়ার গ্রোথটা হয় না ঠিক মতো, সেজন্য এদেরকে আমরা বলি ব্যাকটেরিও স্ট্যাটিক, মানে যারা গ্রোথটা বন্ধ করে দেয়। আর ব্যাকটেরিওসিডাল ড্রাগস কোনগুলা বা অ্যান্টিবায়োটিক কোনগুলা, যেগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে একদম, মানে গত দিনে যেগুলো আমরা পড়ছিলাম পেনিসিলিন বা ফ্লোরোকুইন, কি বলে ফ্লোক্সিলিন, ফ্লুক্লোক্সিলিন, এগুলা কি করছিল? ওয়ালের ভিতরে কাজ করছে, ওয়াল। তাহলে ওয়াল ফুটা হয়ে গেলে পানি ঢুকে ব্যাকটেরিয়া মারা যায়, তাহলে ওইটা হচ্ছে ব্যাকটেরিওসিডাল ড্রাগস। এগুলা বুঝতে পারছেন? এই দুইটা কথা, ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসিডাল। অ্যান্টিবায়োটিক পড়াতে গেলে আরো অনেক বেসিক কিছু জিনিস আছে, এগুলো পড়ানো দরকার, কিন্তু
তারপরে হচ্ছে পেনিসিলিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু পেনিসিলিন হাইপারসেনসিটিভিটি আছে। আর যেটা বললাম যে সকল ড্রাগসের হাইপারসেনসিটিভিটি চান্স আছে, তাদের ক্ষেত্রে দেওয়ার আগে হাইপারসেনসিটিভিটি টেস্ট করে নিতে হয়। এই পেনিসিলিনের ব্যবহারটা সেজন্য কমে গেছে আগের চেয়ে, এই আর থাকার কারণে। আমাদের আজকের টপিক শেষ। এখন কারো কোনো যদি ইয়া থাকে বলেন, দুই একটা 2 মিনিট। মানে এগুলা পড়ে আপনাদের একটা জিনিস মনে হইতে পারে যে কি পড়তেছি এগুলার সাথে তো চিকিৎসার কোনো সম্পর্ক নাই, কিছুই তো শেখা হচ্ছে না, এটা মনে হতে পারে। কিন্তু আলটিমেট আপনাদের বইয়ে কিন্তু 2-1টা ড্রাগস দিয়ে তার কিভাবে চিকিৎসা করবে না করবে এগুলা লিখে দিছে সাইড ইফেক্ট। কিন্তু আপনি যখন ফার্মাকোলজিটা শেষ করবেন এইভাবে, তখন আপনার একটা কি বলে ব্যাংক হবে, ব্যাংক। যেই ব্যাংকে আপনি দেখবেন যে আপনার অনেক ওষুধ সম্পর্কে জানা আছে। তো চিকিৎসা তো শিখবেন মেডিসিনে গিয়ে অনেক চিকিৎসা শেখা যাবে। একটু ওনাকে ডাকবেন, যে ল্যাপটপের চার্জ শেষ। বইয়ে ওইভাবে সাজানো নাই, বইয়ে হয়তো এখান থেকে 2-1টা ওষুধ একটু সম্পর্কে বিস্তারিত লিখে দিছে। এই মানে এইভাবে যে আমরা যে শ্রেণী বিভাগ করছি, এই জিনিসগুলো হয়তো নাই এখানে। আমি দেখছি কয়েকটা অধ্যায় যে নাই। হ্যাঁ আপনি কি কোশ্চেন করতে কি এভাবেই করবেন? আপনি কিভাবে করবেন? তাহলে তো আমরা বই পড়ে আপনার প্রশ্ন আনসার করাটা এই জন্য যারা নোট করবে ভালো করে তাদের জন্য সুবিধা হবে। মানে ব্যাটারি এমনি ক্লাস শেষ, হ্যাঁ মানে আজকে কম টপিক ছিল। ব্যাটারি দেখে আমরা রেকর্ডিং করে জানি কিছু। কিছু নোট দেওয়া যাবে স্যার, এরকম হ্যাঁ এটা চিন্তা ভাবনা চলতেছে আর কি। যদি কিছু নোট দেন তাহলে আমরা আপনার ক্লাস অনুযায়ী তাহলে আমাদের একটা সুবিধা লাগবে না, বই দেখো নাই এটা একটু চিন্তা ভাবনা চলতেছে। আচ্ছা আমার ক্লাসগুলো কার ভালো ভালো নোট করা আছে? হ্যাঁ চলে গেছে। ভালো করে লিখছে কারা? অনেকে আছে ভালো করে লিখছে। শেষ, চলে গেছে, সবাই চলে যাচ্ছে তো, ক্লাস শেষ।